কাল আমার ফ্রেন্ড ফোন করে বলল, লাঞ্চ দেখালি কিন্তু রেসিপি ভিডিওটা দিলি না। আমি ওকে বললাম, আজ আমি পারিনি রে, একটু ব্যস্ত ছিলাম, কিন্তু চেষ্টা করব আগামীকাল আমার এই লাঞ্চের রেসিপিগুলো তোর সাথে বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করার। ও বলেছে একটু ভালো করে ডিটেলসে রেসিপিগুলো দেখাতে। আর প্রথম থেকে যে পন্স বডি লোশনের কৌটোটা ছিল সেটা এবার চেঞ্জ হয়ে গেছে, ক্রিমটা একই আছে। লাঞ্চের ভিডিও দিতে গিয়ে ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল। বেশি বড় হয়ে গেলে ভিডিও এটা এডিটিং করতে অনেক বেশি টাইম লেগে যায়, তাই আমি আর কাল এটাকে আপলোড করতে পারিনি। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কণিকা, শিলচর আসাম থেকে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। স্নান টান করে এবার আমি পুজো টুজো দিয়ে দিলাম। তখন বাজছিল বেলা 11টা। অনেকটা সময় বাকি আছে মেয়েরা স্কুল থেকে আসছে, তাই ভাবলাম একটু বসে জিরিয়ে নিই। এবার এসে পড়লাম রান্না করতে। শুক্তো রান্না করেছিলাম বড়ি দিয়ে। যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন শুক্তো খাওয়াটা খুবই দরকার আমাদের পেটের জন্য। আর তার সাথে করেছিলাম আজকে কচুর শাক। দেখতে পাচ্ছ বাদাম দিয়ে করেছিলাম কচুর শাক। তার সাথে ছিল কিছু কারকোল ভাজা। কারকোল ভাজাগুলো সকালে আমি মেয়েদের স্কুলে যাওয়ার জন্য করে দিয়েছিলাম, কয়েকটা রয়ে গেছে। শুক্তো রান্না করার জন্য আমি প্রথমে বড়িগুলোকে তেল দিয়ে ভেজে নিলাম। এবার বড়িগুলোকে উঠিয়ে নিলাম। আবার একটু তেল দিয়ে এটাতে আদা ফোড়ন দিলাম, আর তার সাথে তেজপাতা, আর তার সাথে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন। রাঁধুনি দিলে শুক্তোর টেস্টটা একটু আলাদা হয়, খুবই ভালো লাগে রাঁধুনি খেতে। আর তা না দিয়ে মেথি কালিজিরা বা সর্ষে দিয়েও শুক্তো রান্না করা যায়, কিন্তু বেস্ট যদি শুক্তো রান্না করতে হয় তাহলে রাঁধুনি বেস্ট। হলুদ লবণ দিয়ে আমি শসাগুলোকে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। রান্নার ফাঁকে ফাঁকে বাসনকোসনগুলো মেজে নিলে সময়টা একটু বেঁচে যায়। এবার ঢাকনা খুলে দেখলাম শসাগুলো প্রায় মজে গেছে, তাই এটাতে দিয়ে দিলাম জল। জল দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। আর তোমাদের বলতে ভুলে গেছি, এটাতে আমি একটুখানি স্কোয়াশও দিয়েছিলাম। এবার প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম বড়িগুলোকে গুঁড়ো করে। তার সাথে অবশ্যই দিতে হবে একটু চালের গুঁড়ো বা আটা দিলেও হয়, অল্প একটুখানি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো বা আটা দিয়ে তার সাথে একটু চিনি আর একটু ঘি দিয়ে দিলে হয়ে যাবে শসা শুক্তো। খেতেও হবে অপরূপ। তারপর চলে গেলাম কচু শাক রান্না করতে। প্রথমে একটু বাদাম ভেজে নিলাম, আর কচুগুলোকে ছুলে কেটে আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর কালো জিরে। তার সাথে কচু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই কচুগুলোকে নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে যতক্ষণ না পর্যন্ত একদম মজে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে হোক আর খুলেই হোক এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। যতক্ষণ মানে এটার জলটা পুরোটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্তই রান্না করতে হবে, তা না হলে এই কচু শাক খাওয়া যাবেই না। আর কচু শাকটা খেতে এত অপূর্ব হয়, যারা খায় তারা জানে। এটাতে দিয়ে দেবো চিনি, আর পরে যখন কচু শাকটা শুকিয়ে আসলো তখন দিয়ে দিলাম বাদামগুলো। এটা চানা দিয়েও রান্না করে খাওয়া যায়। তারপর এসে পড়লাম চিংড়ি মাছ রান্না করতে। তার জন্য কাঁচা পেঁয়াজ আর রসুন কোয়া আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর দেখাচ্ছি তোমাদের চিংড়ি মাছগুলো আজ ছিল বাগদা চিংড়ি। চিংড়ি মাছকে প্রথমে আমি তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু ডুমো ডুমো করে কেটে হলুদ নুন দিয়ে ভাজা করে নেব। আর এইদিকে কিছুটা মাছ আমি রান্নার জন্য রেখে বাকিটা আমি ভাপা করার জন্য আলাদা করে নিলাম। এদিকে একটা বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, ধনে গুঁড়ো সবগুলো মিলিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। আলুটা ভালো করে সাঁতলে নেব যাতে চিংড়ি মাছটার উপর প্রেশারটা কম পড়ে। আলুটা পুরোটাই সাঁতলানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন। তারপর এটাতে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলা গুলে রাখা সেগুলো ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি সাঁতলাইনি, মশলার সাথে এগুলোকে শুধু সাঁতলাবো। তাই এবার যখন মশলার সাথে মাছটা সাঁতলানো হয়ে গেলো দিয়ে দিলাম আমি জল, আর তার সাথেই দিয়ে দিলাম আমি বিলাতি ধনেপাতা। যেহেতু এই ধনেপাতাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে দিয়ে দিয়েছিলাম। রান্না তো আমার প্রায় শেষ, তাই আমি এটাকে এবার নামিয়ে নিলাম। অপূর্ব হয়েছে স্বাদ, মানে সেই স্বাদের আর তুলনা হয় না, এই স্বাদের ভাগ হয় না। খেতে খুবই ভালো হয়েছিল। এবার করব চিংড়ি মাছের বাটা ভাপা। চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এবার শিলনোড়ায়
বেটে নিচ্ছি। ভালো করে মিহি করে বেটে নিতে পারবো। বড় চিংড়ি না হয়ে কুচো চিংড়ি হলেও এটা খাওয়া যায়, কোনো অসুবিধে নেই। এবার বাটা চিংড়ি মাছটাতে দিয়ে দিলাম এক করে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে আমি একটা বাটিতে তুলে নেব। তোমরা চাইলে মশলার পরিমাণ আরও একটু বেশি দিতে পারো। আমি যেহেতু একটু কম তেল মশলা দিয়ে খাই তাই আমি একটু কম করেই দিলাম। তোমরা চাইলে মশলার পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারো। মশলাটা ভালো করে এটার সাথে মিশিয়ে আমি একটা বাটিতে তুলে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে আমি এটাকে ভাপা দেব। একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। সেই জলটা যখন পুরোটা ফুটে গেল, এবার বাটিটা আমি ওই জলের মধ্যে বসিয়ে দিলাম। তার উপরে একটা ঢাকনা দিয়ে দেব। আর জলটার পরিমাণ আমি একটু কমই রাখবো, কারণ না হলে জলটা ফুটে ফুটে বাটির ভেতরে ঢুকে যাবে। শক্ত একটা কিছু দিয়ে এটার উপরে চাপ দিয়ে রাখতে হবে, যাতে বাটিটা উল্টে না যায় বা সাইড হয়ে না যায়। তাহলে তোমরা দেখে বুঝেই গেছো আমি কিভাবে এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট রান্না করার পর আমি এটা ঢাকনা খুলে দেখলাম কেমন হয়েছে। দেখছি যে এটা প্রায় শক্ত হয়ে গেছে। কেকের মতন এটাতে টুথপিক বা চামচ দিয়ে তুমি খোঁচা দিয়ে দেখতে পারবে। যদি দেখা যায় চামচে লাগেনি, তাহলে বুঝে নিতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। আমি তাও রিস্ক না নিয়ে গরম ভাত রান্না করেছিলাম, সেখানে একটু ভাতটা ফাঁক করে আমি বাটিটা বসিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম ভাতের গরমে, আরও একটু যাতে সেদ্ধ হয়ে যেতে পারে। এবার তো বুঝতেই পারছো, এবার হয়েই রেডি। আর এদিকে লাঞ্চও রেডি। তাহলে এমন দুর্দান্ত একটা লাঞ্চ শেয়ার না করাটাও ঠিক না। যেহেতু সব কিছুই শেয়ার করি, তাহলে তোমাদের সাথে আজকের লাঞ্চটা আমি কেন শেয়ার করব না। তাহলে আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এই চিংড়ি মাছের বাটা ভাপা খেয়েছো আমাকে একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নিয়ে আসবো আরেকটা নতুন ব্লগ। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।